কুমার বিশ্বাস, আমি ওকে কুমার বলে ডাকি। আজ আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা ঘটেছিল আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। বন্ধুরা, আমার এসএল আর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। কুমার অজন্তা কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করত। পোস্টিং ছিল বহরমপুরে। মাইনে কম হয় বাধ্য হয়ে ভাড়া বাড়িতেই থাকতে হতো। ওর বরাবরই খাদ্য রসিক, তাই বাইরের খাবার খেয়ে ওর পোষাইতো না। তাই ও কম ভাড়ায় একটা বাড়ি খুঁজতে লাগলো যাতে একটু ভালো মন্দ কিছু খেতে পারে। বাসা খুঁজে পেতে বেশি দেরি হলো না, কেননা এক ওষুধের দোকানদার সন্ধান দিল আমার বাড়ির। কিন্তু সমস্যা হলো পেইং গেস্ট থাকতে হবে। তা সত্ত্বেও কুমার এক রবিবার সকালে বাড়ি দেখতে আসলো। এসে দেখলো একতলা বাড়ি, সামনে একটা সুন্দর বাগান। কলিং বেল বাজাতে এক ভদ্রমহিলা গেট খুলে দিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই ভদ্র মেয়েটি আর কেউ নয়, আমি সেই অঞ্জনা। আমি তাকে আমার সঙ্গে করে ভেতরে নিয়ে আসলাম। সে ভেতরে এসে দেখলো একটাই ঘর, তবে বেশ বড়, সঙ্গে লাগোয়া বাথরুম ও রান্নাঘর। ঘরটা ওর খুব পছন্দ হলো, কিন্তু ভাবতে লাগলো আমি এই ঘরে থাকলে ভদ্রমহিলা কোথায় থাকবে। এই কথা ভাবতে ভাবতেই আমি এক থালা লুচি আর আলুর দম নিয়ে ঘরে ঢুকলাম। এবারও নিজের পরিচয় দিয়ে আমার তৈরি জল খাবারগুলো খুব প্রশংসা করলো। আমার হাতের খাবার খেয়ে বুঝে নিল ওর এখানে থাকতে অসুবিধা হবে না। ও আমায় জিজ্ঞেস করলো, শুধু আপনার পরিচয় আর ভাড়া কত নেবেন তা জানলে খুব ভালো হয়। এবার আমি আমার পরিচয় দিলাম। আমার নাম অঞ্জনা চক্রবর্তী। বছর 3 আগে আমার স্বামী মারা গেছেন। উনি একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আর সবচাইতে মর্মান্তিক ঘটনা ঘটছে আজ থেকে প্রায় 7 বছর আগে। আজ থেকে প্রায় 7 মাস আগে আমার মেয়ে সুইসাইড করে প্রেম ঘটিত কারণে। স্বামীর পেনশনের 4000 টাকায় আমার সংসার ঠিকমতো চলছে না, তাই টাকার প্রয়োজনে বাধ্য হয়ে বাড়ি ভাড়া দিচ্ছি। থাকা খাওয়া বাবা 4000 টাকা দিতে অসুবিধা হবে কিনা জিজ্ঞেস করলাম। ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এত কম টাকায় খাওয়া দাওয়া সমেত এত ভালো ঘর পাবে না, তাছাড়া মেসের চেয়ে 1000 টাকা কমও লাগছে। কিন্তু একটাই চিন্তা হলো যে অঞ্জনা কাকিমা কোথায় থাকবে। তাইও আমাকে জিজ্ঞাসা করলো, আপনি এই রুম ভাড়া দিলে আপনি থাকবেন কোথায়? আমি বললাম, ও ব্যাপার না, আমি রান্নাঘরে থেকে যাব। আমার এমন কথা শুনে যদিও ওর খারাপ লাগলো, তারপরে ও আমাকে বলল, কাকিমা আমি দুপুরে সবকিছু নিয়ে চলে আসবো। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। এবার আমি একটু আমার বর্ণনাটা দিয়ে রাখি, তা না হলে তোমাদের কাছে জমবে না। আমার বয়স প্রায় 34 হবে। চেহারা খুব ভারী মিষ্টি। উচ্চতা 5 ফুট 4। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আমার বুক আর প্রায় এক সাইজের কোমর। দেহ হালকা মেদযুক্ত তুলতুলে আর গায়ের রং মোটামুটি ফর্সা বলা চলে। কুমার বিশ্বাস 4:30টার মধ্যে সবকিছু নিয়ে আমার বাড়িতে চলে আসলো। ও এবার নিজের সমস্ত জিনিসপত্র গোছগাছ করতে লাগলো। আমি ওকে সব জিনিসগুলো গোছাতে সাহায্য করলাম। সবকিছু ঠিকঠাক করতে প্রায় সন্ধ্যে হয়ে গেল। আমি চা বানিয়ে নিয়ে আসলাম। চা খেতে খেতে ওর কি কি খেতে ভালো লাগে তা জেনে নিলাম। ও আমাকে ওর পরিবারের কথা এবং অতীতের সব কথা আমার সাথে শেয়ার করলো। আমিও ওকে আমার অনেক কথা শেয়ার করলাম। আমি একটু ওর বর্ণনা দিচ্ছি। ও দেখতে শ্যামলা বর্ণের, তবে খুব একটা লম্বা না। তবে ওর শারীরিক গঠন অনেক পাওয়ারফুল। দেখলেই মনে হবে সবকিছু লন্ডভন্ড করে দিবে। ওর বাহু দুটি বেশ জিম করার মতো। আমার থেকে প্রায় 7 থেকে 8 বছরের কম বয়সী হবে। আমি আমার স্বামী মশাইয়ের দ্বিতীয় স্ত্রী। দারিদ্র্যের কারণেই বয়স্ক শিক্ষক মশাইকে বিয়ে করেছি। মেয়েটি ছিল আমার সৎ মেয়ে। ছোটবেলা থেকে মানুষ করলেও আমাকে কোনোদিনই তেমন মায়ের সম্মান দেয়নি। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স তেমন না। প্রথমত মেয়েকে দেখার জন্য আমাকে বিয়ে করেছিলেন। আমাদের মধ্যে জৈবিক সম্পর্ক তেমন একটা ছিল না। আমার স্বামী মশাই মারা যাবার পর মীরার ব্যভিচারিতা আরো বৃদ্ধি পেয়ে গেল। কলেজের এক প্রফেসরের সাথে সম্পর্ক করতে গিয়ে ধরা পড়ার কিছুদিন পরে আত্মহত্যা করে। এত কিছুর পরও আমি নিজেকে সামনে নিয়ে নতুন করে বাঁচতে চাই। সারাদিনের ধকলের পর রাতের খাবার খেয়ে দুজনই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। রাত 2টো নাগাদ নিম্নচাপ পেলে ও বাথরুমে আসলো। এসে আমাকে দেখে ও দাঁড়িয়ে গেল। কোনো রকমের নিম্নচাপ শেষ করে এসে আমাকে দেখতে থাকলো। এদিকে আমি শুধু একটা শাড়ি পরে অর্ধমৃত হয়ে ঘুমের দেশে ডুব দিয়ে আছি। দেখে মাথা খারাপ হয়ে গেল। সুন্দর একজোড়া বিশাল পাহাড়, যে কেউ দেখলেই তার ইচ্ছে করবে পাহাড়ের উপর আরোহণ করতে। ঠিক তেমনই কুমার বাবু দেখেই তারও খুব ইচ্ছা করলো, কিন্তু ও ভাবলো না, প্রথম দিনেই এতটা আগানো ঠিক নয়। আমার ইচ্ছা আছে কিনা জিজ্ঞাসা করা দরকার। ও মনে মনে ভাবলো, আমার যদি ওর সাথে রাত্রিতে থাকার ব্যবস্থা করে দিতে পারে তাহলে চান্স বাড়বে। এইসব ভাবতে ভাবতে ও জ্বলন্ত শিশার মতো জ্বলতে জ্বলতে নিজের রুমে চলে গেল। আর এদিকে আমি ঘুমের মধ্যে ডুবে রইলাম। পরের দিন সকালে আমি ওকে ওর পছন্দের খাবার রান্না করে দিলাম। ও বেশ মজার সহিত খাবার খেলো। আমার রান্নার প্রশংসা করে ও পঞ্চমুখ করে দিল। সকালের খাবার খেতে খেতে দেখলাম ও কেমন যেন আমার দিকে তাকাচ্ছে আর মিটি মিটি হাসছে। আমি তেমন গুরুত্ব দিলাম না, তবে ওর তাকানোর ধরনটা অনেকটা কামুকি মনে হচ্ছে। এইটুকু ইঙ্গিত পেলেই ও ঝাঁপিয়ে পড়বে। যাই হোক, আমি কিছুটা ভিতর মতো ওকে বিদায় দিয়ে দিলাম। ও চলে গেল অফিসের কাজে। আমি এদিকে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, ছেলেটা তো দেখতে বেশ, ও যদি চায় তাহলে হোক না কিছু একটা। আমিও তো অনেকদিন থেকে জল গ্রহণ করিনি। এসব ভাবতে গিয়ে আমার ভেতরে আলোড়ন সৃষ্টি হলো। আমি এপেশোপাশ করতে লাগলাম। কেমন যেন অস্থির লাগা শুরু হলো। মনে হচ্ছে এখনই ওকে জাপটে ধরি। কোনো উপায় না পেয়ে একটা কোলবালিশকে জড়িয়ে ধরে রইলাম। একটু পরেই বেলা গড়িয়ে দুপুর হয়ে আসলো। আমি স্নান সেরে নিলাম। এবারও রুমে গিয়ে একটু বিশ্রাম নিতে লাগলাম। ওর কিছু গোপন জিনিসপত্র দেখতে পেলাম। তাতে বুঝলাম এ তো দেখি বেশ ভালো কামুক ছেলে। এই প্রথম রান্নাঘরে ঘুমিয়েছিলাম বলে রাতে তেমন একটা ঘুম হয়নি। তাই কুমারের রুমে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ও অফিস থেকে এসে দেখলো আমি ওর রুমে ঘুমিয়ে আছি। ও আমাকে আলতো করে ডাক দিল, কিন্তু আমি টের পেলাম না। ও এবার আমার কপালে হাত বুলিয়ে কানে কানে ফিসফিসিয়ে বলল, কাকিমা, ও কাকিমা, উঠুন, আমি চলে এসেছি, আমায় খেতে দিন। এবার আমি লাফিয়ে উঠলাম। ঘুমিয়ে ঘুরে দেখলাম ও আমার সামনে। কিছুক্ষণ পরে সম্মতি ফিরে পেলাম। বললাম, সরি, আসলে রাতে তেমন একটা ঘুম হয়নি, তাই তোমার। ও বলল, আমি বুঝেছি, আর বলতে হবে না, এখন গিয়ে ফ্রেশ হয়ে আমায় খেতে দিন।
আমার কাজ আছে, বাইরে যেতে হবে। এদিকে আমি উঠতে গিয়ে দেখি আমার আঁচল অনেকটা এলোমেলো ছিল। মনে মনে বুঝতে পারলাম ও তাহলে দেখে ফেলেছে। একটু পরেই লজ্জা পেলাম। যা, ও যদি কিছু বলে আমায়, আমি কি উত্তর দেবো তাহলে? ও যদি চায় তাহলে তো আমি নিতে রাজি। ইয়ং ছেলে সব মেয়েরাই চায়। যদি ওকে নিয়ে ভাবতে আমার একটু লজ্জা লজ্জা ভাব হচ্ছিল, যাই হোক, ফ্রেশ হয়ে আমি ওকে খাবার বেড়ে দিলাম। ও টুকটুক করে পাখির মতো খেয়ে নিজেকে পরিপাটি করে বাইরে চলে গেল। আমি দরজার আড়াল থেকে ওকে স্পষ্ট দেখে নিলাম। ওর দেহে কামে ভরপুর। আমি চোখ বুজে ওকে নিয়ে কল্পনার জগতে হারিয়ে গেলাম। রাতে বাসায় ফিরলো, আবারও ডিনার শেষ করলাম। ডিনার শেষে ও আমায় বললো, কাকিমা আজ তুমি আমার রুমে ঘুমাবে, তুমি আর রান্নাঘরে শুতে পারবে না, প্রয়োজন হলে আমি রান্নার রুমে ঘুমাবো। আমি বললাম, না না, সে কি করে হয়, যদিও কাল রান্নাঘরে শুয়ে ঠিকমতো ঘুম হয়নি, কিন্তু যেহেতু ঘর ভাড়া দিয়েছি তাই তুমি আর লজ্জায় ফেলো না আমায়। ও আর আমাকে কিছু বলতে পারলো না। ওর প্রস্তাবে আমি খুশি হলেও ওকে নিরাশ করে আমি মেঝেতে বিছানা করে শুইলাম, আরও খাটে শুইলো। এরপর কিছুদিন চলার পর মোক্ষম সুযোগটা চলে আসলো। পরের সপ্তাহে যতদিন যত ঘন্টা যেতে লাগলো, ওকে নিয়ে আমার ভিতরে শিহরণ আরও বেড়ে যেতে লাগলো। এমন আগুনের গোলা কাছে থাকলে মোম আর কতদিন টিকতে পারে? আমারও তো ভেতরে কাম শক্তি আছে, আমিও তো একটা প্রাণী। কতদিন হলো ভালোবাসার সাগরে সাঁতার কাটিনি।